দর্শক স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া নানা ঘটনা, বিশেষ করে রাজনৈতিক অর্থনৈতিক বিষয়গুলো আলোচনা করে থাকি আমাদের এই আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। এবং যথারীতি আজকে আমরা আমেরিকার রাজনীতিতে শিকাগোতে চলছে দ্বিতীয় দিনের মতো আজকে চলছে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন, সেটি নিয়ে কথা বলবো বাংলাদেশ বিষয়ে, কথা বলবো ভারত বিষয়ে এবং গাজা ফিলিস্তিন বিষয়গুলো আমাদের আলোচনায় তুলে আনার চেষ্টা করি। আমরা আজকের এই আলোচনায় অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সের এমেরিটাস প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট সৈয়দ মাহমুদুল্লাহ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনায়। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিছুটা দর্শকদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি, তারপর আরেকবার একটু আমরা বলে রাখছি যে শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন চলছে। সেখানে প্রথম দিনে প্রেসিডেন্ট জো বাইডেন বক্তব্য রেখেছেন হিলারি ক্লিন্টনের বক্তব্য, এবং আজকে থেকে আরো 3 দিন চলবে। সেখানে নানা বিষয় উঠে আসছে, বিশেষ করে ডেমোক্রেটিকদের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার যে চেষ্টাটি চলছে সেটি যেমন আছে, একই সাথে এক ধরনের গলার কাটা হয়ে আছে প্যালেস্তান ইস্যু। কারণ আমরা দেখেছি শিকাগোতে যেখানে কনভেনশনটি হচ্ছে তার বাইরে কিন্তু শুরুর দিনে প্রচুর সংখ্যক প্যালেস্তানপন্থীরা বিক্ষোভ করেছেন এবং শেষ দিনেও কিন্তু বৃহস্পতিবার তারা বিক্ষোভ করার কথা আছে। প্রায় 40,000 বিক্ষোভকারী বলা হচ্ছে সেইখানে বিক্ষোভ করছেন প্যালেস্তাইনে যুদ্ধবিরতি এবং মুক্ত প্যালেস্তাইনের দাবিতে। এবং যে কনভেনশনটি চলছে সেখানেও 36 জন আনকমিটেড ডেলিগেট যোগ দিয়েছেন। তারা বলছেন যদি অবিলম্বে এই বিষয়গুলো সমাধান না করা হয় তবে তারা কিন্তু, অর্থাৎ ডেমোক্রেটিকদের যে জাতীয় ঐক্য, সেখানে কিছুটা ফাটল দেখা দিতে পারে। আর বাংলাদেশ প্রসঙ্গে যদি আমরা আলোচনা করি তাহলে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, শ্যাম ওয়াজেদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছিল। এখন আমরা দেখছি যে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা হচ্ছে। শেখ হাসিনা কোন স্ট্যাটাস নিয়ে ভারতে আছেন সেটিও আমরা আজকের আলোচনায় কিছুটা আলোচনা করার চেষ্টা করবো। এবং বাংলাদেশ ভারত সবসময় আলোচনায়, বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে সেটি চলে আসে, কারণ একেবারে নিকটতম সবচেয়ে বৃহত্তর প্রতিবেশী ভারত, এবং ভারতের ব্যাপক প্রভাব রয়েছে বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি নানা খাতে। সেইখানে ভারতের সাথে সম্পাদিত যে চুক্তিগুলো আছে সেগুলোও আমরা কিছুটা আলোচনায় আনার চেষ্টা করব। এবং একই সাথে বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে, চ্যালেঞ্জগুলো কি, সেগুলো নিয়ে আলোচনা করব। আমি একটু শুরু করে দিতে চাই আলোচনা। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন দিয়ে আপনাকে আলোচনায় আমরা স্বাগত জানাচ্ছি। সেটি হলো যে দ্বিতীয় দিনের মতো আজকে কনভেনশন শুরু হবে। প্রথম দিন জো বাইডেন বক্তব্য রেখেছেন, হিলারি ক্লিন্টন বক্তব্য রেখেছেন, ওকাসিয়া কর্টেসকে আমরা বক্তব্য রাখতে দেখেছি, জিল বাইডেনকে আমরা বক্তব্য রাখতে দেখেছি। আপনার কাছে কি মনে হয়, ডেমোক্রেটিকরা বলছিল যে তারা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার যে ডাক দিয়েছে সেটি এই কনভেনশনের মাধ্যমে তারা সেটি প্রতিষ্ঠা করতে পারবে, এবং আমরা দেখছি বারাক ওবামা, বিল ক্লিন্টন, বড় বড় ডেমোক্রেটিক সেলিব্রিটিদেরকেও নিয়ে আসা হচ্ছে। এটা কামালা হ্যারিসকে কতটা শক্তিশালী করবে আসলে? আমার আমার যে ধারণা যে কামালা হ্যারিস কিন্তু এর অতীতে আমরা যা দেখেছি সে কিন্তু অনেকটা লিনিং টুয়ার্ড দ্য প্রোগ্রেসিভ আইডিয়াস অফ দ্য ডেমোক্রেটিক পার্টি, ওই ফ্লাঙ্কের লোক সে। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন উনি ভাইস প্রেসিডেন্ট হলেন তখন শি প্লেসড হারসেলফ আ লিটল বিট টুয়ার্ডস টিল্টেড টুয়ার্ডস দ্য সেন্টার। কিন্তু তার অনেক কিছুই প্রোগ্রেসিভ ক্যাটেগরিতে পড়ে যায়। কাজে আমার যেন মনে হয় যে উনি যেটাকে আপনি বলছেন গলার কাটা, আমি আপনার সঙ্গে একমত যে প্যালেস্টাইন ইস্যুটা, যেখানে গাজার যুদ্ধবিরতি আর হলো স্টেট হিসেবে, মানে মানে যেটাকে আমরা বলি টু স্টেট সলিউশন, যে প্যালেস্টাইনিয়ানদের নিজস্ব মাদারল্যান্ড থাকবে, মাতৃভূমি থাকবে, দেশ থাকবে, যেখানে তারা সোভরেন একটা কান্ট্রির মালিক হবে। এই যে ব্যাপারটা, এখানে আমার যেন মনে হয় যে কামালা হ্যারিস উনি এটাকে সম্পাদন করতে পারবেন। কারণ লক্ষ্য করে দেখুন, ওনার কিন্তু আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ওনার কিন্তু হাজব্যান্ড, হ্যাঁ, তিনি হলেন জুইশ, হ্যাঁ, আর উনি হলেন, বলছেন না মানে, কিন্তু আমার যেন মিক্সচার, মানে আমার যা মনে হয় যে অনেক জিনিস থাকে প্রকাশ্য, অনেক জিনিস থাকে অপ্রকাশ্য। ওনার যে নাম, তারপরে উনি যে কালচারালি যেভাবে মানুষ হয়েছেন, সেটা ওনার নানা বাড়ির ইনফ্লুয়েন্সে, মায়ের ইনফ্লুয়েন্সে, সেটা ভারতীয় মানে তামিলনাড়ুর হিন্দু পরিবারের যে জিনিসগুলো। কাজেই সব মিলে আমার যেন মনে হয় যে তার একটা ব্যালেন্সড যে ব্যাপারটা, হ্যাঁ, এটাই ধীরে 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 মানে আস্তে আস্তে গ্রথিত হবে, এবং মানে এটা আমাদের সবার সামনেই
প্রতিভাত হবে আলটিমেটলি। কাজে আমি আশাবাদী যে এই যে বর্তমানের যে ডেমনস্ট্রেশন হচ্ছে, এবং সেটাও কিন্তু ন্যায্য, কারণ যে কোনো মানে এটা যেহেতু ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন, এখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন, হ্যাঁ, 40,000 50,000 লোক যে যদি যায় ডেমনস্ট্রেশন করে, এটা তো তাদের একদম ইনএলিয়েবল রাইট, হ্যাঁ, সেটাই তারা প্রকাশ করবে। এবং সেটা এই যে ব্যাপারটা যেটা 75 বছরের বেশি ধরে একটা জাতিগোষ্ঠীকে মানে যেভাবে অত্যাচার করা হয়েছে, পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছে, তারপরে আবার গণহত্যা চালানো হয়েছে, এর একটা সুরাহা হওয়া যুক্তরাষ্ট্রের জন্যই মঙ্গলজনক, এবং এটা ওই মধ্যপ্রাচ্যের জন্য মঙ্গলজনক। তার কারণ এই ক্ষত যদি থাকে তাহলে দেখুন, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কে কখন কোথায় যায় আমরা কিন্তু জানি না। হয়তো দেখবেন যে একসময় মধ্যযুগের মুসলিম দেশগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনেক উন্নত ছিল, এই জন্য তারা প্রায় সভ্য বিশ্বের প্রায় সব দেশগুলোই দখল করে ফেলেছিল। এমনকি ফ্রান্সেরও পতন হচ্ছিল, মানে দে ওয়ার অ্যাট ট্যুর হুইচ ইজ 100 মাইলস অ্যাওয়ে ফ্রম প্যারিস, ওই পর্যন্ত কিন্তু গিয়েছিল। তার কারণ বিজ্ঞান এবং প্রযুক্তিতে তারা উন্নত ছিল। কাজেই সামনের পৃথিবীতে কে যে কোথায় যায়, বিশাল মানে অ্যারাব পপুলেশন, তার মধ্যে হয়তো এবং ইরানিয়ানস, তুরস্ক, এই এই যে বিভিন্ন 3টি প্রধান ইসলামিক জাতিগোষ্ঠী, এরা কে কোথায় কোন উন্নতি করে। আর বর্তমানের টেকনোলজি কিন্তু অনেকটা ইনফরমেশন টেকনোলজি, হ্যাঁ, সেজন্য আপনি একটা বড় একটা ল্যাবরেটরির প্রয়োজন হয় না, কম্পিউটার ইজ এনাফ। কাজেই এই যে লজিস্টিক্সের সুবিধার জন্য কে কোথায় কোন জিনিসে উন্নতি করে তা বলা যাবে না, এবং সেটা যদি এই প্রবলেমের সলিউশন এখন না হয়, তাহলে সামনে চিন্তা করে দেখুন, ইরান যদি টেকনোলজিতে খুব অ্যাডভান্স হয়ে যায়, মানে কিছু না, যেমন ধরুন হ্যাকিং করা, এই হ্যাকিং করাতে যদি ওস্তাদ হয়ে যায়, সমস্ত লেটেস্ট জিনিসগুলো জানে, তাহলে তারা ইসরায়েলের যে সমস্ত সিস্টেমকে একদম মানে নাকচ করে দিতে পারে, কোনো মানে অকেজো করে দিতে পারে। আপনি তাহলে বলছেন তো যে যুদ্ধে টেকনোলজির বাহাদুরিতে যুক্ত আমেরিকা এবং ইসরায়েল তারা এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উপরে নানা ধরনের প্রভাব বিস্তার করছেন। এটি আসলে তাদের জন্য বুমেরাং হতে পারে যদি এই বিদ্বেষের এটা বুমেরাং সংঘাতটাকে হতে অবিলম্বে পারে, শেষ হ্যাঁ। করা না হয়, সেটি হয়তো সলিউশন আপনি যদি বলার না চেষ্টা হয়, করছেন। তাহলে এটা রিভার্স করে সম্ভাবনা রয়েছে, হ্যাঁ, কবে হবে কি হবে আমরা জানি না, কিন্তু রিভার্সের সম্ভাবনা রয়েছে। কারণ একটা পপুলেশন যখন ডেসপারেট হয়, তখনই তারা কিন্তু নতুন নতুন আবিষ্কার করে, এবং করে তারা কিন্তু, এটা আমরা ইউরোপে দেখেছি, মুসলমানরা এত উন্নত ছিল, কিন্তু আপনি হয়তো অনেক রেনেসান্সের পরে দূরের কথা মুসলমানরা বলছেন, শেষ। অনেক দূরের কথা বলছেন, ভবিষ্যতের কথা বলছেন। আর আমরা বলছি যে এই নির্বাচন, যেটি 5 নভেম্বর নির্বাচন, সেই নির্বাচনের আগেই কিন্তু এই বিষয়টা একটা সুরাহা ডেমোক্রেটিকরা তাদের নিজেদের স্বার্থেই করতে হবে, না হয় কিন্তু Right. যদি আমরা গতকালকে দেখেছি, সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকেও এই প্রসঙ্গে একটু যুক্ত করতে চাই। সেটা হলো গতকালকে আমরা নিউ ইয়র্ক টাইমসের একটি জরিপ দেখেছি, যেখানে বলা হচ্ছিল যে মিশিগানে কামালা হ্যারিস বেশ এগিয়ে গেছেন। তিনি 50% তার ভোটার, এবং 46% অর্থাৎ 46% হলেন ট্রাম্পের সমর্থক, সেখানে বলা হচ্ছে। মিশিগান অনেক বড় করে আলোচনা ছিল, বিশেষ করে এই গাজা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে। এইভাবে এটা কি আসলে ডেমোক্রেটদেরকে কনফিডেন্স বাড়িয়ে তুলবে যে গাজা পরিস্থিতি কোনো একটা সমাধান না করেও তারা নির্বাচনে যেতে পারবে? নাকি কালকে ওকাসিয়া কর্টেস কিন্তু বলছিলেন যে গাজা পরিস্থিতি বিষয়ে এই ডেমোক্রেটিক কনভেনশনে তিনি বলছিলেন গাজা পরিস্থিতি সামাল দিতে হবে, এখানে যুদ্ধবিরতি করতে হবে। আপনার কাছে কি মনে হয় ডেমোক্রেটিকরা যদি এটিকে সুরাহা না করে নির্বাচনে যায় শেষ পর্যন্ত, সেটি তাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে কিনা? সুরাহা না করে এরা করছে না, হবেও না। 1 নম্বর, প্রফেসর মুস্তাফা সরোয়ারের মানে ব্যাপক আলোচনা, খুব মূল্যবান আলোচনা, তার অপিনিয়নকে আমি খুব শ্রদ্ধা করি, তিনি ওয়েল ইনফর্ম পারসনস। এই ক্ষেত্রে কতগুলো বিষয়ে আমি দ্বিমত প্রকাশ করব। একটা কথা হচ্ছে যে কামালা হ্যারিস অনলি সো ফার শি ক্যান গো। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ইনফ্লুয়েন্স এতটা, এটার মানে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উপরে, দেশের সবকিছুর উপরে, রাজনীতির উপরে, ক্ষমতার সমস্ত লিভারগুলোর উপরে তাদের প্রভাব অতটা যে তার প্রভাব মুক্ত হয়ে অত্যন্ত স্বাধীনভাবে বা তাকে মানে তাদের ডিকটেশনের বাইরে এসে কিছু করতে পারবে, ইসরায়েলের স্বার্থের বাইরে, এটা সম্ভব হবে না।
করবেও না, তারা করতে পারবে না। করলে যে ইনি প্রেসিডেন্ট হবেন না, এবং প্রেসিডেন্ট হলে তার অবস্থা খারাপ হবে, তার পুরো সিস্টেম। এই একটা। 2 নম্বর হচ্ছে আহ, আরেকটা যেটা বললেন, তার হাজবেন্ড মানে জুইশ। আজকে যে তার বক্তব্য আছে কনভেনশনে, তিনি সেখানে উল্লেখ করবেন তার পরিবারের যে জুইশ ঐতিহ্য, সেটার উপরে তিনি গুরুত্ব আরোপ করবেন। এবং এর আগেও 7ই অক্টোবর ঘটনার পরে তিনি হোয়াইট হাউসে কমলার হাজবেন্ড একটা আয়োজন করেছিলেন জুইশদেরকে সন্তুষ্ট করার জন্য, তাদেরকে আশ্বস্ত করার জন্য। ফলে তারা ওই মহলকে আশ্বস্ত করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করছেন, এটা খুব ইম্পর্টেন্ট। আর এমনিতে যেটা হয়েছে, ওই যে নন কমিটেড যে ডেলিগেট গুলো আছেন, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, এবং তাদের জন্য এই কনভেনশনের মানে এই এই 4 দিনের ভিতরে সম্ভবত আজকেই একটা আলাদা সেমিনারের মতো আলাদা কক্ষে একটা আলোচনার ব্যবস্থা করেছে। তারা তাদের বক্তব্য হয়তো আজকে দিনের বেলা সম্ভবত করে ফেলেছেন তারা, অথবা আগামীকাল করবেন। তাদের বক্তব্য, অভিযোগ, এগুলো দাবি দাওয়া সেখানে উল্লেখ করবেন। মূল কনভেনশনে এই নিয়ে তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, এবং তারা যে ডেমনস্ট্রেশন যেন না করেন সেজন্য অনুরোধ করা হয়েছে। সম্ভবত তারা রেসপেক্ট করবেন। বাইরে বিক্ষোভগুলো অব্যাহত থাকবে এক ধরনের চাপ তৈরি করার জন্য, এর বাইরে খুব একটা কিছু হবে না। কারণ মুসলমান বা আরব যারা আছেন, মানে আজকে ইসরায়েলকে কেন্দ্র করে যদি এই যে যাদের কথা আমরা বলছি মুসলিম বা আরবরা কামালা হ্যারিসকে ভোট না দেন, এবং তখন যদি তারা ধরা যাক মানে ট্রাম্পকে ভোট দিলেন না, কিন্তু তিনি এই দিকে ভোট না দেওয়ার কারণে তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, তাহলে সেইটা কি তিনি কি কামালা হ্যারিস যদি অতিরিক্ত কিছু নাও করেন এই গ্রিভান্স গুলা মিট করার জন্য, তারপরও তিনি যে অবস্থান, তিনি অন্তত যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন, এই অন্তত এইটুকু তো আছে। কিন্তু ওই লোক সেটাও কতটা করেন, হয়তো জাস্ট লিপ সার্ভিস দেবে, এই একটি। 2 নম্বর হচ্ছে তার জামাতা অলরেডি আপনার ওই যে বিচ আছে সেখানে বড় লোকদের জন্য আবাসন তৈরি করার গাজাতে প্ল্যান প্রোগ্রাম তৈরি করে রেখেছে তারা। মানে এমন একটা অবস্থা তাদের, ফলে ইসরায়েলের যে রাজধানী জেরুজালেম তারা ট্রান্সফার করেছে, সেখানে যুক্তরাষ্ট্র তার এম্বাসি ট্রান্সফার করেছে ট্রাম্পের আমলে। ফলে ট্রাম্পের আমলে অন্য দিকটা আসছে, ট্রাম্পের আমলে অবস্থা আরো খারাপ হবে, ওদের প্রতি সমর্থন আরো ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের বাড়বে আরো। 2 নম্বর হচ্ছে ট্রাম্প আসলে মাইনরিটি কমিউনিটি যারা, অশ্বেতাঙ্গ যারা, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আগত যারা, তাদের সমস্ত আউটরিচ প্রোগ্রাম সবগুলো বাদ পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। সোশ্যাল সিকিউরিটির অবস্থা দৈন্যদশার দিকে এমনিতেই যাচ্ছে। মেডিকেয়ার, ওবামা কেয়ার, ফুড স্ট্যাম্প, হাউজিং ইত্যাদি যে সমস্ত গরিবদের, নিম্নবিত্ত শ্রেণীর জন্য যে প্রোগ্রামগুলো, এগুলা অনেকাংশে রিপাবলিকানরা, জেনারেল ট্রাম্প ইন পার্টিকুলার, এগুলা ছেঁটে দেওয়ার পক্ষপাতী। ফলে এইটা লেসার এভিল বলা হয়। দুটোর ভিতরে কোন এভিলটা আমার কাছে কম এভিল? 2 জনের ভিতরে তুলনামূলকভাবে যদি ইনি আর আমার পক্ষে আর কিছু অতিরিক্ত নাও করেন আমাদের দাবি, তারপরও আমার পক্ষে কামালা হ্যারিসকে ভোট দেওয়া সেফার দেন ভোটদানে বিরত থাকা অথবা ট্রাম্পকে উইন করতে দেওয়া। অর্থাৎ জলে কুমির ডাঙায় বাঘ, এমন একটা অবস্থা দেশের মুসলিমদের। তারা আসলে কোন দিকে যাবেন এইটা নিয়ে, কোন দিকে তারা এটা নিশ্চয় ওয়ে করছেন। ফলে তারা ভোটদানে বিরত থাকবেন বা তার বিরুদ্ধে ভোট দেবেন বা ট্রাম্পকে ভোট দেবেন। অধিকাংশ লোক সেটা করবেন না বলে আমার ধারণা। এইটা হচ্ছে জেনারেল মানে আমার অ্যাসেসমেন্ট। আর ওকে, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে ফিরতে চাই। এই কারণে যে বাংলাদেশে এখনো রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থিতিশীলতা আছে। যদিও ধারণা করা হচ্ছিল যে 5ই আগস্টের পর হয়তো দ্রুততম সময়ে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। যদিও আমরা আজকে দেখেছি জাতিসংঘের মহাসচিব তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। আজকে তিনি কথা বলছিলেন এবং যে বিবৃতিটা দিয়েছেন সেখানে তারা বলছেন। আমরা একটু ফিরবো প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার। সেটা হলো একটার পর একটা মামলা দায়ের করা হচ্ছে
সবশেষ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে একেবারে দলের কর্মী পর্যন্ত বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময় ছাত্র আন্দোলনের সময় যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, ওই প্রত্যেকটি হত্যাকাণ্ডের ঘটনায় আলাদা আলাদা করে মামলা রুজু করা হচ্ছে। আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে সেখানে অভিযুক্ত করা হচ্ছে এইসব মামলায়। এই মামলা এবং একই সাথে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা হচ্ছে কি যে হত্যাযজ্ঞ যেটা হয়েছে সেটা তো মানে মানে আমাদের ইতিহাসে কখনো এটা ছিল না। এমনকি আমি আপনাদের অনুষ্ঠানে একবার বলেছিলাম যে নাম্বার অফ যে ডেথ এবং ইনজিওর্ড সেটা প্রায় জালিয়ানওয়ালাবাগের সঙ্গে কিছুটা কম্প্যারেবল। কাজে এটা একটা খুবই আমাদের ইতিহাসের একটা চরম অন্ধকার যুগ, অন্ধকার সময় চলে গেছে এই হত্যাযজ্ঞটা। কাজে এর বিচার হওয়া অবশ্যই প্রয়োজন। কিন্তু ব্যাপারটা কি যে বিচার করতে হলে যে একটু রেশনাল থাকতে হবে, কারণ অতীতে আমরা দেখেছি যে 15 বছরে জুডিশিয়ারি সেটা এক্সিকিউটিভ ব্রাঞ্চের অঙ্গুলি হেলনে চলতো। বাট এক্সিকিউটিভ ব্রাঞ্চ চাচ্ছে সেটাই তারা করতো। এখনো যদি সেটারই একদম কমপ্লিট রিপিট হয়ে যায় সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়। সত্যিকার অপরাধী যারা তাদেরকে বিচার করা উচিত। আমি যেমন একটা এক্সাম্পল দেবো, যেমন ধরেন খুন কেসে আসামি করেছে সাইমা ওয়াজেদ পুতুলকে। আচ্ছা, তাহলে আমরা যারা বাইরে থেকে দেখছি, মানে আমরা কি দেখছি যে উনি তো দিল্লিতে কাজ করছেন, হ্যাঁ, কিছুদিন হয়তো উনি মায়ের এখানে বেড়াতে আসছিলেন, কিন্তু উনি কি এই খুন কেসের সঙ্গে জড়িত? যে কেসটা দেওয়া হয়েছে আমি বুঝতে পারছি দ্যাট ইজ এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, আলটিমেটলি প্রমাণ হবে যে কে করেছে কে করে নাই। কিন্তু এই যে অতি উৎসাহীদের যে দল, হ্যাঁ, হয়তো কোনো লয়ার আছে, হ্যাঁ, যাদের মনে অনেক দুঃখ কষ্ট আছে, হ্যাঁ, তারা একটু ভেঞ্জেন্সফুল হচ্ছে, এতে কিন্তু বিচার ব্যবস্থাটাকে যেটা ন্যায্য হওয়ার দরকার তা থেকে কিন্তু একটু মানে কম্প্রোমাইজড হয়ে যায়। এ ব্যাপারে আমি মনে করব যে খুবই সাবধান হওয়া উচিত। এবং আমি আর একটা কথা বলবো, এর আগেও আপনাদেরকে বলছিলাম যে এই যে গভর্নমেন্ট, এটা মানে যদি আমি বলি এটাকে ইন্টারিম গভর্নমেন্ট বলি, হ্যাঁ, সেটা কিন্তু ঠিক নয়, কারণ কনস্টিটিউশনে কোথাও ইন্টারিম গভর্নমেন্ট নেই। কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে যদি এটাই আমি করতে যাই, তাহলে হোয়াই নট আই কনসিডার দিস অ্যাজ এ রেভলিউশন, বিপ্লব। এবং তখন আমি মানে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করে এটাকে বলবো যে বিপ্লবী সরকার সে তার কাজ করবে। তাহলে কিভাবে চলবে? আমি যেমন এই কেসের ব্যাপারে আমি আপনাকে একটা উল্লেখ করব, এই কনস্টিটিউশনের মধ্যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর পরিবারে কিন্তু সেফটি নেট করা আছে, তাদের সিকিউরিটি, এবং সিকিউরিটি তাদের বংশধরদের মানে নাম্বার ওখানে আছে যে কারা কারা পাবে, এবং তারা নিজেদের ইচ্ছা মতো তারা যেটা ইচ্ছা করে, যেমন ধরুন কেউ হয়তো আমেরিকাতে সিটিজেন, কেউ হয়তো ফিনল্যান্ডের সিটিজেন, কেউ, এগুলো কিন্তু তার মানে আত্মীয় স্বজন রয়েছে, ইংল্যান্ডের সিটিজেনশিপ, সেখানে তাদেরকে ইচ্ছা মতো ওখানে সিকিউরিটি দিতে হবে। এটা একটা বিরাট ব্যয়ভার, এবং এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে খুব কম আমরা দেখেছি। কাজে এই যে এইটাও কিন্তু আছে, হ্যাঁ, কাজে এই কনস্টিটিউশনকে আমি যদি রেশনালাইজ করার চেষ্টা করে এর প্রতিটি প্রভিশনকে ফলো করার চেষ্টা করি, সেটা হবে বাতুলতা। কাজে আমার মতে যে এই গঠনতন্ত্রের কতগুলো প্রভিশনসকে বিপ্লবী সরকার স্থগিত করে দেওয়া অথবা ক্যান্সেল করে দেওয়া, আর কতগুলো প্রভিশনসকে রাখা তার কারণ টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তা আপনার তো কিছু রক্ষা কবচ দরকার, সেটা গাইডেন্সের জন্য কিছু রাখতে হবে। যেমন হাউ টু রান দ্য ডিস্ট্রিক্ট, শহর, সেখানে কে কার কি আছে, এগুলোকেই রাখতে হবে। আমার ইমিডিয়েট এই বিপ্লবী সরকারের আমার প্রথম রিকোয়েস্ট হলো যে পিছনে গোখরা সাপ রেখে, আপনি যদি পেছনে আপনার একটা বিরাট গোখরা সাপ রয়েছে, হ্যাঁ, কিন্তু গোখরা সাপটা একটু মাথাটাকে নুয়ে আছে, ওই ভুজঙ্গ, আর আপনি সামনে খুব কাজ করার চেষ্টা করছেন, ওই সাপ কিন্তু ফনা ধরে এসে আপনাকে কিন্তু ঠোকর মারতে পারে, ইউ উইল বি ডেড। যে জন্য আমার অনুরোধ হলো চুপ্পু নামে যে ভদ্রলোক আছেন ওখানে, আপনার শাহাবুদ্দিন, আপনি কি তাকে গোখরা সাপ বলছিলেন? হ্যাঁ, আমি তাকেই গোখরা সাপ বলছি, এবং তাকে ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া উচিত। এবং যখনই মানে কনভিন্সড, মানে এই ব্যাপারে কোনো থাকা উচিত, মানে যে দোদুল্যমানতা থাকা উচিত না। একটা বিপ্লবী সরকারের রেজলিউশন নিতে হবে, ওই চুপ্পুকে
ইমিডিয়েটলি বরখাস্ত করে সে কোন কোন কাজে অন্যায় করেছে তাকে বিচারের আওতায় এনে এই বিপ্লবী সরকার গঠন করতে হবে ইমিডিয়েটলি। এবং সেটা হয়তো হতে পারে যে ইউনূস হয়তো কুড বি এ প্রেসিডেন্ট বাট উইথ এ লট অফ পাওয়ার ইন হিজ হ্যান্ড, এটা উনি করতে পারেন। এভাবে করে যদি এটাকে ঢেলে সাজিয়ে মানে ওই প্রভিশনস কতগুলোকে বন্ধ করে দেওয়া, যেমন বঙ্গবন্ধুর পরিবারের যে সেফটি দেওয়া, আপনি চিন্তা করে দেখুন এই সেফটি দিলে পরে আপনি এদের নামে কেস হচ্ছে, আপনি কিভাবে তাদেরকে দেশে আনবেন? মানে যেটা ভারতের সঙ্গে যে আমাদের যে জি, মানে আমরা সেই বিষয়টাতে আসবো। আমরা একটু সৈয়দ মোহাম্মদুল্লাহর এই বিষয়ে মন্তব্য শুনে আসতে চাই যে নির্বিচারে গণহারে হত্যা হয়েছে, গণহারে এখন মামলা হচ্ছে, এবং এর আগে আমরা দেখেছি যে যে মামলাগুলো রাজনৈতিক বিবেচনা হতো পরবর্তীতে কিন্তু সরকার পরিবর্তন হলে সেগুলো একেবারে রাজনৈতিক বিবেচনায় গণহারে আবার বাতিল করা হয়। তো এই যে মামলা পাল্টা মামলা, হামলা পাল্টা হামলা, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার যে চেষ্টা, সেটা কতটুকু দেখছেন আপনি? বের হওয়ার তো কোনো চেষ্টা আমি দেখছি না। সেই গতানুগতিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। নতুন সরকার আসলো, আসার সাথে সাথে এটা অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবী সরকার না। বিপ্লবী সরকার বিপ্লবীদের ছাড়া, ক্যাডার ছাড়া, কমিটেড লোক ছাড়া, এই যে উচ্চ মধ্য বুর্জোয়া ক্লাসের লোক, এদেরকে দিয়ে আজ যাই হোক বিপ্লবী সরকার হবে না। যাই হোক, এটা অন্য কথা। আর একটা হচ্ছে যে যে মামলাগুলো, যেটা পুতুলের কথা উনি বললেন, সায়মাবাজে, মানে পুরো জিনিসটা তারা নিজেরাই হাস্যকর করে দিচ্ছে। মানে যে সে দেশেই থাকে না, দেশে থাকলেও সেই সমস্ত দেশের পলিটিক্স নিয়ে কিছু কাজ করে না। সে আন্তর্জাতিক জাতিসংঘের একটা চাকরি করে সেই তরুণী, ফলে তার বিরুদ্ধে মামলা দিয়েছে, নিজেরাই খেলো করে ফেলছে। তো এরা যে যে ওই বিভিন্ন জায়গায়, কোন একটা গ্রামাঞ্চলে দেখলাম এক হকার তার হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দিয়েছে। শেখ হাসিনার শাসন আমলে যত অপরাধ যত জায়গায় হয়েছে, বা মানে যে কোনো একজনের গ্রামাঞ্চলে, ধরা যাক যুক্তরাষ্ট্রে ওই যে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড হল, সেই জন্য কি আমরা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে বা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ফ্লয়েডের জন্য মামলা করব? এই দেশে উন্নত দেশ, আইনের শাসন, যেখানে প্রশ্ন নেই এই দেশে, এটা একটা সিলি পুরো জিনিসটা। এটা একটা হচ্ছে বাংলাদেশের একজন গোলাম মোল্লা রনি নামে, তার একটা তিনি অনবরত একটার পর একটা টক শো দিচ্ছেন। তার একটা টক শোতে, লেটেস্ট টক শোতে আজকে দেখলাম তিনি নিজে বলছেন যে মানে বিএনপির লোকরা দেশব্যাপী লুটতরাজ এবং চাঁদাবাজি ব্যাপক হারে শুরু করে দিয়েছে। এই একটা, পরে আবার একটুখানি সংশোধন করে বলছেন তবে এর সাথে দলের নেতাদের কোনো যোগাযোগ আছে নেই। কিন্তু ওই কথা উনি থেকে সরে আসলেন না, ওরা শুরু করে এই একটা। আরেক পর্যায়ে তিনি বললেন মানে জামাত সমস্ত বিভিন্ন জায়গায় প্রশাসন দখল করে ফেলেছে, তাদের লোক বসিয়ে দিয়েছে। তো ঘটনাটা কি হচ্ছে, ডাক্তার ইউনূস, ডক্টর আর ডাক্তার একই জিনিস, বাংলা ইংরেজিতে দুইটাকেই ডক্টর। ডাক্তার সাহেব তো আপনার বিএনপিও করেন না, জামাত ইসলামী করেন না, ওনার তো কোনো ক্যাডার নেই। তো যারা বসেছে তারা তো অন্য ধরনের এজেন্ডা নিয়ে তারা তাদের লোক বসিয়ে দিয়েছে। আর এই যে হোলসেল তিনি বিভিন্ন জায়গায় সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনে, ধরা যাক নির্বাচিত লোকদেরকে সরিয়ে দেওয়া হলো, যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, যাদের নাম বলা হচ্ছে সরিয়ে দেওয়া হয়েছে, উপজেলার চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, সবই তো আওয়ামী লীগের লোকেরা। এই মানে মানে নির্বাচন, ভুয়া নির্বাচন এগুলা করে বসিয়ে দিয়েছে। যাক, যাদেরকে সরিয়ে দিয়েছে অনেকে হয়তো এদেরকে মেরেও ফেলা হয়েছে, অনেককে হয়তো জেলে নিয়ে গেছে, এটা একটা হতে পারে। সরিয়ে দেওয়ার পরে এখন সেখানে আবার সমস্ত সরকারি কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। সরকারি কর্মচারী তো অনেককে হোলসেল, সেটাও পাইকারি হারে চেঞ্জ করছে। যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তারা তাহলে এক প্রশাসনটাকে চালাচ্ছে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ না। ওই যে বিপ্লবী সরকারের কথা প্রফেসর সাহেব বললেন, সেটা তো কন্ডিশনটাই ডাজন্ট এক্সিস্ট। ফলে কি হচ্ছে, আমলাতান্ত্রিক একটা ব্যাপার, পুরো দেশে আমলাতন্ত্র চালু হচ্ছে। আর এই যে আন্দোলনটা, এই আন্দোলনে ডক্টর ইউনূসের সম্পর্কে এখন নানা কথা শোনা যাচ্ছে। একটা কথা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের মূল স্থপতি শেখ মুজিবুর রহমান, এই সম্পর্কে কেউ যদি প্রকাশ্যে এটাকে চ্যালেঞ্জ করেন, আমি জানি না কেউ করেন কিনা। তার বাড়িতে যে জঘন্য কাণ্ড হয়েছে, বাংলাদেশের
মানে মুক্তিযুদ্ধের যে সূতিকাগার যেটাকে বলা হয় মুজিবনগর সহ বিভিন্ন জায়গায় শিল্পাচার্য জয়নুল আবেদিন এই তাদের ছবি তাদের ভাস্কর্য সব যে পাইকারি ভাবে ধ্বংস করে অর্থাৎ দেওয়া হয়েছে। নানা পরিস্থিতি শুনুন, তৈরি হচ্ছে করা যেগুলোর উপর হয়েছে। আসলে সরকারের না, নিয়ন্ত্রণ হয়েছে। আছে কিনা, যেহেতু কয়েকদিন অনুমোদন ধরে না, সরকার কিন্তু ছিলেন না, আইন একটা শৃঙ্খলা বাহিনীর কেউ ছিলেন না। এর পরেও হয়েছে, কিন্তু যে তখন এদের পক্ষ থেকে ডাক্তার সাহেব, ডক্টর সাহেব অথবা তার পুরো এই গ্রুপের ভিতর থেকে একটা সিঙ্গেল বক্তব্য শুনেছেন যে এই ভাস্কর্যগুলা ওই স্থাপনাগুলা ধ্বংস করা, আক্রমণ করা অন্যায় হয়েছে, এটা শুনেছেন? এটা একটা বক্তব্য আসেনি। বাংলাদেশ আসছে স্থপতির মৃত্যু দিনে রাষ্ট্রের কোন নেতার পক্ষ থেকে ওনার ওখানে ধ্বংসলীলারও কোনো বক্তব্য আসেনি এবং তার একটা বাণী পর্যন্ত আসেনি। ফলে তাদের একটা মানে সংশ্লেষ কোন দিকে তাদের অনুভূতি ইত্যাদি। ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী একটা বিরাট ইমেজ আছে, কিন্তু আমি একটা কথা আপনাকে বলি, তার এই পুরো ইমেজ বিশ্বব্যাপী এত লোক নোবেল প্রাইজ পেয়েছেন, ডক্টর ইউনূস ছাড়া আর কোন নোবেল প্রাইজ ওয়ালার নিজস্ব পাবলিসিটি অর্গান এই সিস্টেম নেই। কেমন এই আর কারণে, এবং পৃথিবীতে এত জায়গায় এত মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, কখনো এই যে একজন শান্তিতে নোবেল বিজয়ী সুচি, তাকে অ্যারেস্ট করে রেখেছে সামরিক জান্তা, সেই ব্যাপারে ডক্টর ইউনূস কিছু বলেছেন? তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা বলুন, কিন্তু তাকে তো অন্যায়ভাবে তার সরকারকে উৎখাত করে সেখানে এটা তিনি করেছে। 2016 সালে আমরা দেখেছিলাম যে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন হচ্ছিল সেই বিষয়টা নিয়ে তখন মিয়ানমারের সেইটা না, স্টেটমেন্ট দিয়েছিলেন। আমি যে একজনকে যে একটা ইলিগালি মানে সরকার উৎখাত করে সেখানে একটা সামরিক শাসন আমাদের প্রতিবেশী, তো সেটার উপরে ফলে আমরা তাই নিয়ে এটা করছেন। তো তার এই যে সিস্টেম গুলা এখন তার উপরে যে শেখ হাসিনা বলে হেনস্থা হয়েছে, অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, সেই কারণে তিনি যদি রাগ পোষণ করে তার অ্যাডমিনিস্ট্রেশন চালান, এবং আমরা সেটা যদি দেখে at the end of the day, মাত্র 12 at the দিন end সময় of the হয়েছে, day, আরো সামনে দেখার সুযোগ আমরা পাবো আসলে কোন দিকে যাচ্ছেন। কারণ let me finish জি। the sentence. At the end of the এই সময়ে তার যে ভূমিকা, এইটা শেষ পর্যন্ত at the end of the day এটা তার আজীবনের সমস্ত কিছুর উপরে ইম্প্যাক্ট করবে। নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। কোন দিকে আসলে যাবেন এটা সামনের দিনগুলোতে হয়তো স্পষ্ট হওয়া যাবে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আবারও এই বিষয়ে আলোচনা করব, সঙ্গে থাকুন। হাউ ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল, আমাদের সাথে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের এমিরেটস প্রফেসর ডক্টর মুস্তাফা সরোয়ার এবং সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট সৈয়দ মাহমুদুল্লাহ। সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আপনাকে দিয়ে আরেকটা প্রসঙ্গের অবতারণা করতে চাই। সেটি হলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়ে আছেন, 15 দিন হয়ে গেল। তিনি এখন পর্যন্ত ভারত সরকার শুরুতে বলছিল যে খুব সাময়িক অল্প সময়ের জন্য তিনি ভারতে প্রবেশ করেছেন, কিন্তু পরবর্তীতে এখন যেটি জানা যাচ্ছে ডিপ্লোম্যাটিক অথবা অফিসিয়াল পাসপোর্ট নিয়ে 2018 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে করা চুক্তি অনুযায়ী সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী তিনি 45 দিন সর্বোচ্চ সেখানে থাকতে পারবেন। 15 দিন হয়ে গিয়েছে। আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের অবস্থান শেষ পর্যন্ত কি দাঁড়াবে, কিংবা শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কি হবে? 1975 সালের পরবর্তী সময়ের ঘটনা আপনি জানেন যে তিনি 6 বছর সেখানে ছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার গন্তব্য কি হতে পারে? এটা বলা মুশকিল। পৃথিবীর কোন দেশ তাকে এখনো, তিনি একটা আশ্রয় দিতে চাইলে এমন কোন দেশে তিনি আশ্রয় নেবেন না যেখান থেকে পরবর্তীতে বাংলাদেশ সরকার তাকে দেশে আনিয়ে নিতে পারে, অথবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যদি সমন জারি করা হয় সেখানে না যান, তারা গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। গ্রেফতারি পরোয়ানা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অমান্য করতে পারে নেতানিয়াহুর মতো লোকরা, যুক্তরাষ্ট্র, এই সমস্ত পশ্চিমা দেশগুলো। বাংলাদেশের মতো দেশ এটা করতে পারবে না। ফলে ওই ছোটখাটো দেশে তিনি আশ্রয় পেলে, বা যে কোনো বড় দেশে আশ্রয় দিলেও কেউ, যুক্তরাজ্য দেওয়ার সিস্টেম নাই, কিন্তু মানে তারা সিস্টেমটা কিভাবে আশ্রয় দিতে হয় সেটা বলেছে। তার ক্ষেত্রে তিনি ভ্রমণ ভিসায় সেখানে গিয়ে আশ্রয় প্রার্থী হতে পারবেন না, ফলে সে দেশে তিনি পাচ্ছেন না। আর যদি আশ্রয় নেনও, আশ্রয় প্রার্থীকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যদি সমন আসে, গ্রেফতারি পরোয়ানা আসে, তারা হস্তান্তর করতে বাধ্য হয়, ফলে তেমন কোনো তিনি দেশে যাবেন না। তাহলে ভারতের 45 দিনের সময়সীমা যদি থাকে, এ নিয়ে আমরা তো এত চিন্তা করার কিছু নেই। কারণ হচ্ছে ভারত একটা দোটানায় পড়ে যাবে। ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের
কোর্ট নিশ্চয়ই তাকে সমন জারি করবে, তারপর গ্রেফতারি পরোয়ানা জারি করবে, আমি ধরেই নিচ্ছি। গ্রেফতারি পরোয়ানা জারি করলে ভারত, আমি জানি তাকে, জানি না, আমার ধারণার কথা বলছি, আই মে বি প্রুভেন রং, আমি ভবিষ্যৎ বক্তা তো না, জাস্ট আমার ধারণার কথা বলছি। সেটা হচ্ছে সম্ভবত ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না, এবং করবে না। সম্ভবত না, আচ্ছা, সম্ভবত তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, সেটাও হস্তান্তর করা না করার নিয়ে তারা দোটানায় থাকবে। আমার ধারণা সেক্ষেত্রেও তারা সম্ভবত করবে না। কারণ হচ্ছে এটা কি, এই যে বাংলাদেশে পলিটিক্যাল একটা চেঞ্জ হলো, এই চেঞ্জের পরবর্তীতে আবার যে চেঞ্জ হবে না 5-7-10 বছর পরে, এটাও তো বলা মুশকিল। 10 বছর পরে আবার চেঞ্জ হতে পারে। বাংলাদেশের পপুলেশন একটা উল্লেখযোগ্য অংশ এই মুহূর্তে তারা অত্যন্ত নাজুক অবস্থায়, বিপজ্জনক অবস্থায় আছে, বিপন্ন অবস্থায় আছে। এই শেখ হাসিনার যারা সমর্থক, তাদের কথা বলছি, আওয়ামী লীগের সমর্থক। কিন্তু এই ঘটনা তো আবার চেঞ্জ হতে পারে। অতীতে তো আমরা বারবার চেঞ্জ গুলো দেখছি। ফলে ভারত পপুলেশন একটা উল্লেখযোগ্য অংশকে বিরূপ করা, এটা রিস্ক নাও নিতে পারে। আবার বাংলাদেশের সরকার তাদের কাছে মানে ফেরত না পাঠানোর কারণে ভারতের বিরুদ্ধে কিছু কিছু ব্যবস্থা নিতে পারে। যেমন কিছুদিন আগে মানে ডক্টর ইউনূস বলেছেন 7 সিস্টার্স এর ব্যাপারে তারা কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে, বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট দেওয়া ইত্যাদি। এতদিন যদি ভারত বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট ছাড়া ওই সমস্ত হ্যান্ডেল করে থাকতে পারে, এখন বাংলাদেশ ট্রানজিট না দিলে ওরা একেবারে জলে পড়ে যাবে, ডুবে যাবে, এমন কোনো আশঙ্কার কারণ নেই। এক, বাংলাদেশের জন্য ভারতের জন্য সমস্যা কি, বাংলাদেশের সংখ্যালঘু 1 কোটির বেশি হিন্দু আছে, তাদের জন্য বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের অবনতি হলে, বাংলাদেশের জনমত ক্ষুব্ধ হলে তাদের অবস্থা বিপন্ন হতে পারে, এটা সত্য। ভারতের হাতে অনেক ট্রাম্প কার্ড আছে। বাংলাদেশ আবার বেগম জিয়ার আমলে, আগের আমলে অভিযোগ আছে ভারতের, যে ভারতের স্বাধীনতা বা বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দিয়েছিল, ট্রেনিং দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি আছে। তো সেটা আবার হয়তো শুরু করতে পারে, ধরা যায়। আপনার কাছে কি মনে হয় শেখ হাসিনার জন্য ভারত এত বড় না, ঝুঁকি সেটা নেবে, না, নাকি তাকে শুনুন, অন্য কোনো না, দেশে? এটাই সেজন্যই বলছি। তো তার ফলে বাংলাদেশ আবার সেটা শুরু করতে পারে। ভারত কি করতে পারে, আগের আমলে কি করেছিল, আমাদের পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের তাদের দেশে আশ্রয় দিয়ে আমাদের দেশের সাথে বিচ্ছিন্নতাবাদের যুদ্ধ করতে, এই একটা। দ্বিতীয় কি করতে পারে, আসামের 1 কোটির বেশি মুসলমানকে ইলিগাল ডিক্লেয়ার করে তাদের ডকুমেন্ট নিয়ে গেছে, সিটিজেনশিপ নিয়ে গেছে, তাদের কাগজপত্র সব নিয়ে গেছে, এক গ্রাম থেকে আরেক গ্রামে তাদের যাতায়াত বন্ধ, কোনো মতে থাকতে দিচ্ছে। এদের যদি 1 লাখ একবার ঠেলে দেওয়া শুরু করে, বাংলাদেশ ত্রাহি ত্রাহি করে ওই ওই শেখ হাসিনার কথা ভুলে যাবে। এটা আমি বাস্তব, মানে একটা আমাদেরও যেরকম ওদের জন্য নিউসেন্স ক্রিয়েট করার, প্রবলেম ক্রিয়েট করার অনেক সুযোগ আছে। কিছু কিছু চুক্তি যদি বাংলাদেশ বাতিল করে, ভারত সেটা নিয়ে তেমন হইচই করবে না। ট্রানজিট চুক্তি, অন্যান্য চুক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের অনেক লোক বাংলাদেশে কাজ করে, কাজ করা বাতিল করে কিন্তু দিল। আমি এই আপনার কাছে সমস্ত যে বিষয়টি জানতে চেয়েছি, এটি হলো শুধুমাত্র শেখ হাসিনার জন্য তারা এত বড় ঝুঁকি নেবে কিনা, নাকি তাকে না, নিরাপদে অন্য কোথাও পার করে দেওয়াটাই তারা মনে করবে তাদের জন্য অন্তত নিরাপদ? শেখ হাসিনার জন্য তো আমি বলছি না, শেখ হাসিনা না, শেখ হাসিনা রিপ্রেজেন্টস এ ফোর্স, এ পার্ট অফ দি পপুলেশন। ওকে, ওদেরকে, ওদের এই একটা। 2 নম্বর হচ্ছে যে তারা যদি পায় এমন কোন দেশ, যেই দেশ তার জন্য নিরাপদ হবে, শেখ হাসিনা অ্যারেঞ্জ করতে পারেন, ভারত কূটনৈতিক চেষ্টার মাধ্যমে যদি অ্যারেঞ্জ করতে পারে, সম্ভবত আফ্রিকার কোনো কান্ট্রি, সাউথ আফ্রিকা এরকম, তাহলে হয়তো সেটা ভারত করবে, নিঃসন্দেহে ভারত সেই চেষ্টা করবে। অর্থাৎ ভারত কিন্তু তো তার একটা রিস্ক সেফ এক্সিট খুঁজছে। খুঁজবে বলে আমার ধারণা। কিন্তু জি, তারা শেখ হাসিনার স্বার্থ নিয়ে, ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য না, তাদের মানে অন্যদের তারা ওয়ে করবে প্রো এন্ড কন। আমার ধারণা শেখ হাসিনা ভারতের প্রভাবটা বাংলাদেশের রাজনীতিতে ভারত এখানে এখনো ফ্যাক্টর হয়ে কাজ করছে। আমি একটু প্রফেসর ডক্টর মোস্তফা স্যার আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে ভারতের সাথে সৈয়দ মাহমুদুল্লাহ ভাইও বলছিলেন যে ভারতের সাথে বেশ কিছু চুক্তি হয়েছে, বিশেষ করে গত 16 বছরে বলা হচ্ছে 22টি চুক্তি,
66টি সমঝোতা স্মারক হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় এখন স্পষ্ট নয়। মোংলা বন্দরের টার্মিনাল হ্যান্ডেলিং, তারপর রেল করিডোর, এইসব বিষয়গুলো আছে। ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিষয়গুলো আছে। এই চুক্তিগুলো নিয়ে এর মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলছিলেন যে কিছু কিছু চুক্তি বিবেচনা করা দরকার। আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশ, যেটি সৈয়দ মাহমুদুল্লাহ বলছিলেন যে হয়তো বাংলাদেশও তাদের কিছু চুক্তি বাতিল টাতিল করতে পারে, বাংলাদেশের এই পুনর্বিবেচনা করা এবং চুক্তি বাতিল করা এটি কতটা হতে পারে বলে আপনার ধারণা? হ্যাঁ, আমি প্রথমেই আমার বেশ শ্রদ্ধেয় আমার বড় ভাইয়ের মতন আমাদের জার্নালিজমের, বাংলা জার্নালিজমের যুক্তরাষ্ট্র এবং নর্থ আমেরিকার পথিকৃৎ মাহমুদুল্লাহ ভাইয়ের অ্যানালিসিস আমি শুনছিলাম খুব মনোনিবেশ সহকারে। আমি প্রায় তার সঙ্গে একমত, কিন্তু এক জায়গাতে এসে আমি তার সঙ্গে একটু দ্বিমত হব, যেটা বাংলাদেশের সঙ্গে যে ভারতের যে এই হাসিনার ব্যাপারে, যে তাকে কোথায় নেওয়া হবে, কিভাবে তাকে বাঁচানো হবে কিংবা শেল্টার দেওয়া হবে, বাংলাদেশের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন প্যাক্ট যেটা আছে সেটা দারুণ লিবারেল। আপনারা যদি তার ক্লজগুলো দেখেন, যে ইউ ডোন্ট নিড টু প্রুভ এনিথিং, কারো নামে যদি কোনো ওয়ারেন্ট ইস্যু হয়, কোনো ওয়ারেন্ট ইস্যুইং অথরিটি লাইক এ পুলিশ অফিসার সিম্পলি যদি করে, তাহলে কিন্তু দুই দেশের যে অপরাধী, সোকল্ড অপরাধী, মানে নট ইয়েট প্রুভড কিন্তু অ্যালেজড, তাদেরকে প্রত্যর্পণ করতে হবে। এটাই হলো আমাদের এক্সট্রাডিশন প্যাক্ট। এই বন্ধুত্ব আছে, কাজে এই প্যাক্টটা কে যদি এরা ইস্যু করে। এবং আরো একটা ব্যাপার, যে হাসিনা যেখানে আছে ওখানে, যেটা আপনি বললেন যে এক্সটেন্ডেড ট্রাভেল প্রভিশন যেটা পাশ করেছিল, হ্যাঁ, সেটাও কিন্তু এরা যদি তার পাসপোর্টটাকে, রেড পাসপোর্ট যেটা আছে, হ্যাঁ, ওইটাকে যদি ক্যান্সেল করে দেয় ঢাকায়, এখনো তাদের মাথায় এই বুদ্ধি থাকতে পারবেন না। হ্যাঁ, এখন এদের মাথায় এই বুদ্ধি খেলে নাই। তারা যদি চট করে এই পাসপোর্টটাকে ক্যান্সেল করে দেয় বাংলাদেশ গভর্নমেন্ট বর্তমানের, তাহলে কিন্তু ভারতের জন্য ওই 45 ডেজও আর থাকছে না, বুঝছেন? সেইটা এক। আর যেহেতু তার নামে অলরেডি কেস হয়েছে, এখন যদি বাংলাদেশ রিকোয়েস্ট করে যে এই কেসের সে আসামি, ওয়ারেন্ট হয়েছে, কাজে উই ওয়ান্ট হার, তখন কিন্তু ভারতের জন্য একটা দারুণ চুক্তিগুলো আমাদের হাতে খুব সময় কম পাবো, এবং ওই অন্য চুক্তিগুলো করা উচিত কিনা, যখন এক্সট্রাডিশন চুক্তি যদি এনফোর্স করা না যায়, তখন কিন্তু বাংলাদেশ বলতে পারবে যে অন্যান্য যে চুক্তিগুলো হয়েছে সেগুলোও নাও প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, এটা লিগ্যালি যে তুমি আমার, মানে তুমি চুজ করতে পারো না, মানে যে এইটার মধ্যে আমি এইটাকে মানবো, তাহলে বাংলাদেশ এটা করতে পারে। তাহলে কিন্তু একটা দারুণ পরিস্থিতির আমি বলছি। প্রফেসর ডক্টর মোস্তফা স্যার, আমরা 1 মিনিট পাবো আপনার কাছে, একটু ছোট্ট করে জানি, সেটি হলো এর মধ্যে 13টি বিশ্ববিদ্যালয় কলেজ এবং 6টি মেডিকেল কলেজ, সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশে নতুন পরিস্থিতিতে। আপনি একজন শিক্ষকও বটে, আপনার কাছে এটি কেমন মনে হয়, যে ছাত্র রাজনীতি কি থাকা উচিত নাকি আসলে বন্ধ হয়ে যাওয়া উচিত? ছাত্র রাজনীতি যেটা আমাদের বাংলাদেশে যে প্রচলিত, সেটাকে আমি ছাত্র রাজনীতি বলবো না, এটা একটা লেজুর বৃত্তি। হ্যাঁ, আপনি দেখবেন যে এক একটা দলের ছাত্রদের যারা নেতা, তারা মানে সংসার আছে, তাদের একটা গাড়ি আছে, লাইসেন্স আছে, পারমিট আছে, এই সমস্ত ধান্দাবাজি, এগুলোকে আমি ছাত্র রাজনীতিবিদ বলবো না। অনেকটুকুই বুঝতে পেরেছি। এবং সবশেষ ছাত্রলীগের যে ভূমিকা ছাত্র আন্দোলন দমনে, সেটি আরো বেশি বিতর্কিত করে ফেলেছে। কথা বলবেন না যে অনেক দলই আছে যাদের ছাত্র সংগঠন আছে, কিন্তু আবার কোন দল আছে, হ্যাঁ, যাদেরকে আমরা খুব বাইরে অপবাদ দেই, কিন্তু তাদের যে ছাত্র সংগঠন, তারা কিন্তু এই ধান্দাবাজি করে না। হ্যাঁ, যাদেরকে আমরা বলি ওই চেতনার বাইরে, হ্যাঁ, এই চেতনার বাইরের দলের কিন্তু গুন্ডা পান্ডা খুবই কম, এবং তারা কিন্তু ওই লাইসেন্স পারমিট করে না। কিন্তু অন্যান্য অনেক ছাত্র দল আছে, তাতে বামপন্থীরা আছে, মধ্যপন্থীরা আছে, বাংলাদেশপন্থীরা আছে, জাতীয়তাবাদীরা আছে, এগুলো গুন্ডা টাইপের। এটাকে বন্ধ করা উচিত, কারণ আমি মনে হয় বুঝতে পেরেছি আপনার মেসেজটা। সৈয়দ মাহমুদুল্লাহ, 30 সেকেন্ড আপনাকে এই বিষয়ে দিতে চাই, ছাত্র রাজনীতি থাকা উচিত না? বাংলাদেশে এখন যেভাবে অবনতি হয়েছে, ছাত্ররা রাজনৈতিক দলের লেজুর বৃত্তি হয়ে গেছে, প্রধান দলগুলোর, ছোটখাটো দলগুলো থাকা না থাকার কোনো মানে নেই, তারা নিজেরা দলের সমর্থকে নিয়ে 50 জন, তো অন্য দলগুলো, বড় দলগুলোর ফলে আপাতত অন্তত
মানে বাংলাদেশের জন্য ছাত্র রাজনীতির ভূমিকা বিশাল। এবারেও যে ছাত্রদের আন্দোলন এটা প্রধান, কিন্তু বাংলাদেশের ইতিহাসে ছাত্র রাজনীতি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে। সেই ক্ষেত্রে এই ধরনের কঠোর মন্তব্য করতে আমার খারাপ লাগছে, কিন্তু আমি মনে করব অন্তত একটা আপৎকাল হিসেবে 10-20 বছরের জন্য ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত, অথবা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসাবে ছাত্র রাজনীতির মানে কৌতুক ক্রাইটেরিয়া ঠিক করে বন্ধ করা উচিত। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার এবং সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো শেষ করছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান, এবং একই সঙ্গে দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।